নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকেই স্বাগত। আমরা আজকে এমন একটি সংবাদ দেখাবো যে সংবাদটা দেখলে সত্যি সত্যি অবাক লাগবে আপনাদের, যে এই ঘটনা পশ্চিমবঙ্গে ঘটছে। হ্যাঁ দর্শক, এই ঘটনা একজনের সাথে নয়, একাধিক সাংবাদিকদের সাথে ঘটছে। বিভিন্ন ইউটিউব চ্যানেলের যারা সম্পাদনা করেন তাদের ক্ষেত্রে যেমন ঘটছে, ঠিক সেই রকমই যে সমস্ত বড় বড় দৈনিক সংবাদ মাধ্যম আছে তাদের সাংবাদিকদের ক্ষেত্রেও ঘটছে। আর ঠিক সেই রকমই কলকাতা হাইকোর্টের একজন বিশিষ্ট সাংবাদিক, যিনি হাইকোর্ট নিউজ করেন এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম, বিভিন্ন রকমের অনুষ্ঠান এবং সোশ্যাল ওয়ার্ক, যেটা বলা হয় সমাজ সেবামূলক যে সমস্ত অনুষ্ঠান, সেই সমস্ত অনুষ্ঠানের সংবাদ যিনি প্রতিনিয়ত সংবাদ মাধ্যমে তুলে ধরেন, সেই সাংবাদিক মোল্লা জসিমউদ্দিন। আমরা দেখাচ্ছি সেই ছবি দর্শক। মোল্লা জসিমউদ্দিন, যিনি কলকাতা হাইকোর্টের এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের যে সমস্ত সংবাদ আপনারা দেখতে পান তার অনেকটাই কিন্তু তার কালেকশন। তিনি কিন্তু সেই কলকাতা হাইকোর্ট থেকে সেই সমস্ত সংবাদ মাধ্যমে দিয়ে থাকেন। সেই জসিমউদ্দিনের বিরুদ্ধে আমরা যেটা দেখলাম যে একটি এফআইআর দায়ের করা হলো, জিআর নম্বর হচ্ছে 1014/2018-তে। পুলিশ স্টেশন কেস নাম্বার হচ্ছে 319/2018। ডেট হচ্ছে 30শে আগস্ট 2018। আন্ডার সেকশন হচ্ছে 505/2 34 অব দ্য ইন্ডিয়ান পেনাল কোডে তার এগেস্টে এফআইআর দায়ের হয়েছিল। ক্রিমিনাল কেস কি না, তিনি একটি ফেক নিউজ করেছেন। কে করেছে? মঙ্গল কোর্ট যে পোর্টাল, নিউজ পোর্টাল, সেই নিউজ পোর্টালের মালিক হচ্ছেন, মানে সেই নিউজ পোর্টালের সম্পাদনা যিনি করেন তিনি হচ্ছেন মোল্লা জসিমউদ্দিন। তার একজন সাংবাদিক শ্যামল রয় এই নিউজটি করেছিলেন, একটি নিউজ করেছিলেন, এবং সেই নিউজটিকে বলা হচ্ছে, দাবি করা হয়েছিল যে এটা ফেক নিউজ। এবং এই ফেক নিউজকে সামনে রেখে থানায় এফআইআর করা হয়েছিল এবং সেই এফআইআরের কেস নম্বর দিয়ে কলকাতা হাইকোর্টে মোল্লা জসিমউদ্দিন মামলা করেছিলেন। সেখান থেকে রেহাই পাওয়ার জন্য কালনা থানাতে এই কেস রুজু হয় এবং এই কেস দীর্ঘদিন লড়াই হয়। ভাবুন দর্শক, 2018 থেকে 2025 প্রায় 7 বছর এই মামলা চলতে থাকে এবং সেই মামলায় কলকাতা হাইকোর্টের যিনি বিচারপতি চৈতালি চ্যাটার্জি দাস, তিনি কিন্তু এই মামলায় সম্পূর্ণভাবে খারিজ করে দিয়ে মোল্লা জসিমউদ্দিনের পক্ষে রায় দেন এবং তাকে পরিষ্কার বলে দেওয়া হয় যে এই মামলায় তিনিই কিন্তু জয়ী। কারণ যে নিউজ নিয়ে এত কথাকথি বলা হয়েছিল, যে নিউজ নিয়ে এফআইআর হয়েছিল, সেই নিউজের যে ফেক, তার কিন্তু কোনো প্রমাণ পুলিশ দিতে পারেনি, তার কোনো প্রমাণ পুলিশ করতে পারেনি যে এই নিউজটা ফেক। তাই সেই ফেক নিউজের বলে যে এফআইআর করে যেভাবে মোল্লা জসিমউদ্দিনকে 7 বছর কোর্টের ভেতরে চাকরি কাটানো হলো, মানে এটা একটা বড় বিষয় যে একজন সাংবাদিক তিনি সংবাদ পরিবেশন করছেন, সেই সংবাদ পরিবেশন করার পর সেই সংবাদ ভালো না লাগলেই এফআইআর করে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে বাংলায় একটা বড় ট্রেন্ড তৈরি হয়ে গেছে। এই ট্রেন্ড চলছে দীর্ঘদিন ধরে, একের পর এক। কারোর বিরুদ্ধে কিছু বললেই সঙ্গে সঙ্গে সে চলে যাচ্ছে পুলিশের কাছে এফআইআর করতে, আর পুলিশ সেই এফআইআরকে নিয়ে সেই সাংবাদিককে বারবার করে হেনস্থার শিকার করানো হচ্ছে। এবং এটা কিন্তু পুরোটাই চলে তৃণমূল কংগ্রেস পরিচালিত, কারণ তৃণমূল কংগ্রেসের দালালে পরিণত হয়ে গেছে পুলিশ। তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত রাজ্যের যে পুলিশ, কলকাতা পুলিশ, একেবারে দালালে পরিণত হয়েছে। তাদের এইটুকু বোঝার অভ্যাস নেই যে একজনের বিরুদ্ধে যখন কেউ কিছু বলছে এবং সেই বলাটার উপরে কী করে এফআইআর করে কী করে সংবাদ মাধ্যমকে হ্যারাসমেন্ট করা যায়, সেই দিকটা কিন্তু খুব ভালো, যাতে সংবাদ আসে পরিবেশন করতে নাই পারে, যাতে সাংবাদিক যে সাংবাদিক এই নিউজ করেছিল সেই সাংবাদিক ভয়ে গুটিয়ে যায়।
এই হচ্ছে পুলিশের কাজ। কিন্তু পুলিশের কাজ কি এটা হওয়া উচিত? পুলিশ কি এই কাজটা করবে? পুলিশের হওয়া উচিত প্রকৃত সত্যটাকে বের করে সেটা নিজেরাই সেই কেসটাকে বন্ধ করে দেওয়া, বা এই কেসের কোনো ফলশ্রুত নেই, এই কেস ক্লোজ। এবং যে কেউ করে দিতে পারেন এফআইআর, অথচ এই এফআইআরই যখন বা মামলা যখন কোনো উচ্চ নেতা নেত্রীর বিরুদ্ধে হয় তখন পুলিশ কিন্তু দমে থাকে, তখন পুলিশ কিন্তু সজাগ হন না, তখন পুলিশ কিন্তু একেবারে সুমোটো হয়ে সেই মামলা কিন্তু লড়েন না। রাজ্যে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে, কোন মামলাটা কোন কেসটা পুলিশ নিজে গিয়ে ধরেছে? যা ধরেছে সিবিআই ইডি, এবং সেই সিবিআই ইডি ধরার পর তারপরে ওরা গিয়ে এক একজনকে হয়তো ধরেছে কি ধরেনি, এরকম একটা ব্যাপার। এত বড় বড় কেলেঙ্কারি, এত বড় বড় রাজ্যের মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, একটা মন্ত্রীকে এখনো পর্যন্ত কলকাতা পুলিশ বা রাজ্যের পুলিশ অ্যারেস্ট করেছে দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। কিন্তু যত চোটপাট হচ্ছে সংবাদ মাধ্যমের ওপর, আমরা দেখেছি রামায়ণে যত লক্ষণের যত রাগ হচ্ছে সুপর্ণখার ওপর, না কি কেটে দিল, ঠিক সেই রকম পুলিশের যত রাগ হচ্ছে সংবাদ মাধ্যমের ওপর। কারণ সংবাদ মাধ্যম আঙুল দিয়ে দেখিয়ে দেয় পুলিশের কোনটা দোষ, পুলিশের কোনটা দোষ নয়। তাই দর্শক, এই আজকের এই যে সংবাদ আমরা পেয়েছি 13 তারিখের জাজমেন্ট, সেই জাজমেন্টে মোল্লা জসিমউদ্দিনকে কিন্তু জয়ী করা হয়েছে। তার যে পয়েন্টগুলো ছিল সেই পয়েন্টে তার আইনজীবীরা লড়াই করে তার জিত কিন্তু এনে দিয়েছেন, এবং মোল্লা জসিমউদ্দিন কিন্তু জিতেছেন। মানে ফেক নিউজ যে তিনি করেননি, ফেক নিউজ যে তার সংবাদ মাধ্যমে মঙ্গল কোর্টে প্রকাশিত হয়নি, এটা আরও একবার প্রমাণ করে দিল। এবং কলকাতা হাইকোর্ট সেখানে সিলমোহর দিল মোল্লা জসিমউদ্দিনকে, যে 7 বছরের লড়াইয়ে তিনি কিন্তু জিতে এলেন। এবং এই জিত সংবাদ মাধ্যমের জিত, এই জিত বাংলার তাবড় ছোট ছোট ইউটিউব চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন পোর্টাল চ্যানেলের জিত। মোল্লা জসিমউদ্দিন সেই রাস্তা দেখালেন। তাই আমরা প্রত্যেকটি সংবাদ মাধ্যমকে, ইউটিউব চ্যানেল থেকে শুরু করে ছোট ছোট পোর্টাল, সবাইকে বলবো একত্রিত হন, ভয় পাবেন না, শাসকের বিরুদ্ধে গর্জে উঠুন। আর দেখুন রেজাল্ট আপনার কাছেই আসবে, জিত আপনারই হবে। যে মঙ্গলকোট.com নামে এক নিউজ পোর্টালের বিরুদ্ধে যে মানহানি মামলা হয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে এগুলো কিছু বলেন। দেখুন, যে মানহানির মামলাটা হয়েছিল, এটা অ্যাকচুয়ালি মামলাটা হয় না ওরকমভাবে, মেনটেনেবল নয়। কারণ মানহানি বলতে আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে ডিফামেশন। যে মামলাটি ফাইল করা হয়েছিল সেটা অ্যাকচুয়ালি একটা এফআইআর রেজিস্টার করা হয়েছিল লোয়ার কোর্টে। এবার ইউজুয়ালি ডিফামেশনের এগেনস্টে এরকমভাবে এফআইআর লজ করা যায় না। তো সেই সমস্ত পয়েন্ট এখানে মহামান্য আদালতে তোলা হয়েছিল, এবং বিভিন্ন জাজমেন্টও সাইট করা হয়েছিল একাধিক, কি কখন একজন নিউজ পোর্টাল বা এডিটর অফ এনি চ্যানেল বা মালিক কোনো নিউজ পোর্টালের বা কোনো নিউজ এজেন্সির কখন কীভাবে রেসপন্সিবল হবে, তার একটা প্রপার গাইডলাইন আছে। ইনফ্যাক্ট প্রেস কাউন্সিল অ্যাক্ট আছে, সেখানেও যদি কারোর কোনো সমস্যা থাকে সেখানেও কমপ্লেন করতে পারে। বাট এক্ষেত্রে যে অল্টারনেটিভ রেমিডি আছে, রেমিডি ইউজ না করে ডাইরেক্ট থানায় কমপ্লেন করা হয়েছিল, এবং থানাতেও অদ্ভুতভাবে এক্সেসিভ প্রোঅ্যাক্টিভলি কাজ করে একটা এফআইআর রেজিস্টার করে দিয়েছিল, তার এগেনস্টে চার্জশিটও ফাইল হয়ে গেছিলো। তো সে সমস্ত কিছু মহামান্য আদালতে আজ কোয়াশ হয়ে গেল। সুতরাং যা প্রসিডিংস ছিল এই মঙ্গলকোট.com তথা তার যিনি কর্ণধার আছেন মোল্লা জসিমউদ্দিন, ওনার নামে যা এফআইআর করা হয়েছিল সেগুলো সমস্তই কোয়াশ হয়ে গেল, বা তার আর কোনো অস্তিত্ব রইল না। সুতরাং যা প্রসিডিং লোয়ার কোর্টে যেটা পেন্ডিং বা চলছে, সেগুলো আর এখন কোনো বৈধতা রইল না। আমরা সাধারণত জানি যে কোনো খবর যখন প্রকাশ হয়, খবরে যদি কোনো জায়গায় ভুল থাকে তাহলে প্রথম আপনার চিঠি লিখে সংশোধনের জন্য জানাতে হয়, তারপর আইনজীবীর লিগাল নোটিশ পাঠাতে হয়, তারপর প্রেস কাউন্সিলের কাছে লিখিত অভিযোগ করতে হয়, তারপর তো ধরুন মামলা হয় কোনো খবর সংক্রান্ত। এক্ষেত্রে তো সরাসরি মামলা রেজিস্টার হয়, এবং সেক্ষেত্রে হাইকোর্টের ওই রায়ে তো মানে বলা হয়েছে এইভাবে তো সরাসরি মামলা মানে গ্রহণযোগ্যতা নিয়েও বিভিন্ন প্রশ্ন উঠেছে। দেখুন, ওনারা
যে কমপ্লেনটা করেছে, কমপ্লেন্টের বেসিক ফান্ডামেন্টাল জায়গাগুলো হচ্ছে ওনাদের বক্তব্য হচ্ছে ডিফামেশন, মানে মানহানি করেছেন। এবার মানহানি করেছেন এটা হচ্ছে একটা পার্ট, আর তার এগেনস্টে এফআইআর রেজিস্টার করে হয়েছে যে কোনো আউটরেজিং, মানে কোনো একটা সোসাইটির ভেতরে কোনো ক্লাসের মাঝখানে কোনো আনরেস্ট হচ্ছে সেগুলো। তো এইগুলো কখনোই টেনেবল ইন, দিস আর নট টেনেবল ইন ল। সেই জন্যই মহামান্য আদালতে খারিজ করে দেওয়া হয়েছে মামলাটি। এবার ব্যাপারটা আছে যে প্রেস কাউন্সিল অ্যাক্ট একটা সম্পূর্ণ আলাদা অ্যাক্ট, সেখানে নন অবস্ট্যান্টিভ ক্লজ আছে। তো সুতরাং যদি কারোর কোনো গ্রিভান্স থাকে কোনো জার্নালিস্ট বা জার্নালিজমের ওপরে, বা যদি কারোর মনে হয় যে কোনো নিউজ ফেক, তখন তার স্পেসিফিক ফোরাম আছে। আর হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট প্রথম থেকেই খুব স্পেসিফিক কি যদি কোনো অল্টারনেটিভ রেমিডি থাকে, তো হাইকোর্ট অ্যান্ড সুপ্রিম কোর্ট মহামান্য আদালত সবসময়তেই প্রাধান্য দেবে অল্টারনেটিভ রেমিডি ঘুরে আসার জন্য। কারণ আননেসেসারিলি হাইকোর্টে মামলা ফাইল করার তো কোনো মানে হয় না। তাই জন্য মানে সমস্ত কোর্টই প্রেফারেন্স দেয় যে যদি কোনো অল্টারনেটিভ রেমিডি থাকে তো সেই অল্টারনেটিভ রেমিডি এক্সস্ট করে তারপরে কোর্টে আসার। তো সেক্ষেত্রে যে রিট পিটিশন আগে 2006 সালে একটা ফাইল করা হয়েছিল সিমিলার কেসেই, যেখানে জার্নালিস্টের বা কোনো রিপোর্টার এগেনস্টে গ্রিভান্স ছিল, তখন রিট পিটিশনও সেটা ডিসমিস হয়ে যায় এই বলেই কি দেয়ার ইজ অল্টারনেটিভ রেমিডি, সেটা হচ্ছে প্রেস কাউন্সিল। তো আমাদের এই যে মামলাটা আছে, এই মামলার ক্ষেত্রেও সিমিলার সিচুয়েশান। ওটা তো অলরেডি একটা স্পেসিফিক ফোরাম রয়েছে যেখানে যদি কারোর কোনো গ্রিভান্স থাকে সেখানে করতে পারতো। সেখানে না গিয়ে ডাইরেক্টলি থানায় একটি কমপ্লেন দেওয়া হয়েছে এবং কমপ্লেনটারও ভেতরে সেই ইনগ্রিডিয়েন্টস নেই, তার বেসিসে এফআইআর রেজিস্টার হয়েছে। তো সেগুলো সমস্ত বিবেচনা করে পুরো ম্যাটারটাই সেটিসফাইড হয়ে গেছে। আপনার নামও পরিচয়? ডক্টর সিদ্ধার্থ গোস্বামী, আইনজীবী। বলছি এই ক্ষেত্রে কি পরবর্তীতে তার বিরুদ্ধে মানহানি মামলা করা যায়? মানে এই যে একজন সাংবাদিককে হ্যারাসমেন্ট করা একটা সংবাদ মাধ্যম, মানে যেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাকে নানানভাবে কোর্টে ছোটা, পুলিশ থানায় ছোটা, এইভাবে যে তাকে মেলাইন করা, এই যে চেষ্টা, এই চেষ্টার জন্য কি এই পরবর্তীতে কি মানহানি মামলা করা যেতে পারে? শুনুন, মানহানির কিছু ইনগ্রিডিয়েন্টস থাকে, মানহানি ওরমভাবে করা যায় না, ঠিক আছে? এটাকে পাবলিশ হতে হবে। উনি কোথায় পাবলিশ করেছেন? উনি কি কোথাও পাবলিশ করেছেন? উনি কি আপনার মানে কোথাও ছাপিয়েছেন যে মোল্লা জসিমউদ্দিন এই করেছে? তাহলে সেটাকে মানহানি হয়। মানহানি ওরমভাবে হয় না। যেটা হয় সেটা হচ্ছে ম্যালিশিয়াস প্রসিকিউশন হতেই পারে। কারোর এগেনস্টে যদি কেউ মিথ্যে মামলা রুজু করে তো সেটাতে ম্যালিশিয়াস প্রসিকিউশন হয়। তো সেক্ষেত্রে ম্যালিশিয়াস প্রসিকিউশনের যা যা প্রসিডিং সেটা হতেই পারে। মানে এই যে দীর্ঘদিন ওনাকে ছোটাছুটি করলো, হ্যাঁ, ম্যালিশিয়াস প্রসিকিউশন, সেটা আপনার ভারতীয় যে আমাদের আইন আছে সেখানে পরিষ্কারভাবে লেখা আছে ম্যালিশিয়াস প্রসিকিউশন কীভাবে মামলা ফাইল করতে হয়। সেই অনুযায়ী মামলা ফাইল হবে, তার কম্পেনসেশনও পাবেন উনি। দাদা প্রথমে আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি যে আপনি লেখার দুনিয়ায় একটা ভালো মানে জায়গা করে নিয়েছেন ইতিমধ্যে, এবং আপনাকে হাইকোর্টে সবাই চেনে। তো আমাদের আজকে যে প্রশ্নটা সেটা হচ্ছে যে একজন সাংবাদিক জসিমউদ্দিন, তো ওনার বিরুদ্ধে 7 বছর আগে একটি এফআইআর হয়েছিল, এবং কারণ হচ্ছে আম উৎসবকে কেন্দ্র করে আম। তো সেই পুরো বিষয়টা আপনি কিভাবে দেখছেন? নমস্কার। দেখুন, জসিমউদ্দিনকে আমি পার্সোনালি চিনি। ও সাংবাদিক। এই সাংবাদিকতা করতে গিয়ে সেখানে ওর বিরুদ্ধে একটা এফআইআর। প্রবলেম হচ্ছে সাংবাদিকদের কাজ হলো সঠিক খবর জনগণের কাছে পৌঁছে দেওয়া। এখন যদি আম উৎসবে কিছু ঘাবলা হয়েই থাকে এবং সেই সংবাদ যদি সরকারের বিরুদ্ধে চলে যায়, তাহলে কি সরকার খবরটা হবে না? সরকার কি সমালোচনা করা যাবে না? সরকার থাকবে, সমালোচনা হবে। সরকারকে সেই সহনশীলতার জায়গা থাকতে হবে যে সমালোচনা কেন হচ্ছে এবং সেটাকে রেকটিফাইড করা। সেই সরকার সেই জায়গা না গিয়ে বর্তমান সরকার জসিমউদ্দিনের বিরুদ্ধে একটা কেস ঠুকে দিল। এটা দুর্ভাগ্য বলা যায় এবং চূড়ান্ত হেনস্থা বলা যায় যে 7 বছর পরে সে গতকাল হাইকোর্ট থেকে মুক্তি পেল এবং নির্দোষ হিসাবে তার বোধহয় দায়ে প্রতিপন্ন হলো। এখন প্রশ্ন হলো, সাংবাদিকদের উপর যে হামলাগুলো, এগুলো বাঞ্ছনীয় না। সাংবাদিক হচ্ছে তারা হচ্ছে জনগণের কণ্ঠস্বর, তারা তো জনগণের কণ্ঠ তো তুলে ধরবেই, এটা তাদের কাজ। সাংবাদিকতা যখন করবে তাদের যে রোল, সেই রোলটা যদি ঠিক মতো না হতে দেয়, সরকার যদি গলা টিপে ধরে, তাহলে সেটা দুর্ভাগ্যের বিষয়। আমরা কিছুদিন আগে যারা সন্তু পানকে একই রকমভাবে সরকার অ্যারেস্ট করেছিল, যেটা জসিমউদ্দিনের ক্ষেত্রে হয়েছে, এগুলো কখনো কাম্য নয়।
সরকারের উচিত সবসময় সংবেদনশীল হওয়া উচিত, তাদের ভুল ত্রুটিগুলো সংশোধন করা উচিত। সেদিকে না গিয়ে সবসময় সাংবাদিকদের উপরে হামলা, তারপরে যেমন পঙ্কজ দত্ত যিনি ছিলেন পুলিশ, তিনিও সমালোচনা করেছিলেন, তার উপরে একটা বিরাট নির্যাতন, পরবর্তীকালে মানসিক টেনশন না নিতে পেরে আক্রান্ত হয়ে মারা গেছেন, তারও মামলা হাইকোর্টে চলছে। এখন ব্যাপার হচ্ছে সরকার যে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যদি যায়, তাহলে কিন্তু সাংবাদিকদের একটা ভয়ের ব্যাপার, একটা থ্রেট যে তুমি সত্য সংবাদ পরিবেশন করবে না। এই সত্য সংবাদ যদি পরিবেশন না করে, তাহলে জনগণ কিন্তু অন্ধকারে থাকবে। আমরা কোথায় কী হচ্ছে, কখন কী ঘটছে, এটা আমরা ভিজুয়াল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি। সেই ভিজুয়াল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াকে যদি আটকে দেয় সরকার, তাহলে এটা কিন্তু দুর্ভিক্ষের বিষয় এবং গণতন্ত্র বিপর্যয়ের বিষয়। আমার একটা ভালো লাগলো যে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু মুখার্জি এবং সমীর ভট্টাচার্য ঘোষণা করেছে যে সাংবাদিকদের জন্য 5,000 টাকা করে ভাতা। খুব ভালো ঘোষণা, ভালো সংবাদ। আমি এটাই বলবো, যারা সাংবাদিক তারা তো আর মাইনে পায় না, তারা রোদে জলে বৃষ্টিতে ভিজে যে সংবাদ সংগ্রহ করে জনগণের কাছে পৌঁছে দেয়, তাদের কিন্তু একটা রিমিউনারেশন দেওয়া উচিত সরকারের তরফ থেকে। তাই সরকার যেটা ঘোষণা করেছে আমি খুব ভালো লেগেছে। এই সরকার সেইটা আশা করি যদি কখনো আসে বা নেক্সট নির্বাচনে আসে, তাদের দায়িত্ব পালন করবে, তাদের প্রতিশ্রুতি রাখবে। আর জসীমউদ্দিন সামনে যেটা বলবো, আমার খুব ভালো লেগেছে, ও মুক্তি পেয়েছে এবং এটা আনন্দের ব্যাপার যে ওর সংবাদটা সত্যি সত্যি ঠিক ছিল। সরকার অন্যায় করে ওর বিরুদ্ধে মামলা দিয়েছে, ওটা সেটা প্রতিপন্ন হয়েছে। বলছি, এই যে মানে বিভিন্ন যে পোর্টাল নিউজগুলো আছে, যাদের আর্থিক অবস্থা দুর্বল, তাদের কি কোনো রক্ষা কবচ দেওয়া যায় না? মানে যে কোনোভাবে দেখা যাচ্ছে যে থানায় গিয়ে এফআইআর করে দিচ্ছি, মামলা রুজু হয়ে যাচ্ছে, পুলিশ হ্যারাসমেন্ট করছে। মানে এই পার্টিকুলার বিষয়টা কিন্তু শুধু জসীমউদ্দিনের সাথে হচ্ছে না, বিভিন্ন সংবাদ মাধ্যম যারা ইউটিউব চ্যানেল বা বিভিন্ন পোর্টালে সংবাদ পরিবেশন করে, তাদের ক্ষেত্রেই ঘটছে। যেমন আমাদের ক্ষেত্রেও বারবার করে বিভিন্ন থানা থেকে কমপ্লেন করে দিচ্ছে, থানা থেকে ফোন আসছে যে ভাই তোমাকে ওই নিউজটা ডিলিট করে দিতে হবে, নাহলে তোমার এগেনস্টে মামলা হবে, নাহলে তোমার এগেনস্টে কেস হবে। এই বিষয়টা নিয়ে যদি কিছু বলেন। দেখুন, যারা পোর্টালে কাজ করছে তারা তো একদম মাটির কাছাকাছি, এরা তো স্যাটেলাইটের মতো উপরে বসে কাজ করছে না, যার ফলে তাদের তো জনগণের সান্নিধ্যে যেতে হয়। আমরা তো পোর্টালের ক্ষেত্রে তো হয়েছে কিছু জায়গায় একদম পোর্টাল চালাতেন, এখন আজকে যদি বিজেপির প্রার্থী, নামটা আমি ভুলে গেলাম, ওনাকে পুলিশ হ্যারাসমেন্ট করেছিলেন। তারপরে আমাদের আরামবাগ টিভি, ওনাকে হ্যারাসমেন্ট করেছিলেন। এরকম বিভিন্ন পোর্টালকে কিন্তু হ্যারাসমেন্ট হতে হচ্ছে, কিন্তু সরকার এ করে রেহাই পাবে না। পোর্টালের যে দায়িত্ব তারা যথাযথভাবে পালন করছে, তারা নির্ভীক কোনটা আমি মনে করি, তারা সত্যি সৎ এবং তারা মানুষের কণ্ঠস্বর ধরছে। পুলিশ হ্যারাসমেন্ট করছে, ঠিক আছে, এই হ্যারাসমেন্ট হওয়া উচিত নেই, কিন্তু সর্বোপরি সবারই জানা উচিত হাইকোর্ট আছে, যে হাইকোর্ট সবাইকে রক্ষা কবচ দিয়েছে। এই যাবৎ আমাদের যতগুলো পোর্টালের বিরুদ্ধে এফআইআর হয়েছে, আমি একের পর এক বলছি, জসীমউদ্দিন, আরামবাগ টিভি, মানববাবু, আর একটা সত্তা সন্ধি বলে সত্তা, ওনার বিরুদ্ধে হয়েছে। এরকম যতগুলো পোর্টালের বিরুদ্ধে হয়েছে, সবাই কিন্তু হাইকোর্ট থেকে রক্ষা কবচ পেয়েছে। আশা করি সবার জন্যে হাইকোর্ট রয়েছে, সুপ্রিম কোর্ট রয়েছে। যত অন্যায় করুক না কেন সরকার, যতই মানুষের কণ্ঠস্বর আটকাবার চেষ্টা করুক না কেন, এই পোর্টাল বা যারা সাংবাদিকতার সঙ্গে জড়িয়ে যারা জনগণের কথা তুলে ধরছে, এই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে কখনো আটকানো যাবে না। জনগণের বাণী, ঈশ্বরের বাণী, এটা সরকারকে মানতে হবে। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।